চীনের টাকায় 15টি মেগা প্রজেক্ট হবে বাংলাদেশে। বিষয়টা বুঝতে পারছি। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কিন্তু চীন নয়। তবে সেই চীনের টাকায় বাংলাদেশে হতে যাচ্ছে 15টি মেগা প্রজেক্ট। ও মাই গড। ভিউয়ার্স গুণ, আমি রুবাই তো আপনাদের সঙ্গে, আপনারা দেখেন পোলাইট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি চ্যানেলে অনেক ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছে। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছে, নিউজটার শিরোনামটা হচ্ছে চীনের টাকায় 15টি মেগা প্রজেক্ট হতে যাচ্ছে বাংলাদেশে। এখন কথা হচ্ছে, এই যে মেগা প্রজেক্ট গুলো কি কি সেই প্রজেক্ট গুলো, এবং এই প্রজেক্ট গুলো দ্বারা বাংলাদেশ কতটা এগোতে পারবে, এবং এই প্রজেক্টের দ্বারা কি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কোন ধরনের সমস্যা হবে কিনা, বা কোন ধরনের টেনশনের সৃষ্টি হবে কিনা ভারতে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেইলস সেটাই জানবো এবং দেখবো, এবং আমার ব্যক্তিগত মন্তব্য তো অবশ্যই থাকে। তাহলে চলুন ভিউয়ার্স গণ, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা ইন ডিটেইলসে জেনে আসি। লেটস গেট স্টার্ট। চীনের এই পদক্ষেপে ভারতের ঘুম পুরোপুরি হারাম, কারণ চীন এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা ঠিকই শুনেছেন, চীনের বিশাল অর্থায়নে বাংলাদেশের 21টির বেশি মেগা প্রকল্প বাস্তবায়নের আলোচনা এখন ট্রেন্ডে রয়েছে। বাংলাদেশের একদিকে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে দ্বিতীয় যমুনা সেতু, অন্যদিকে নির্মাণের পরিকল্পনা রয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর। বাংলাদেশের এই বিশাল প্রকল্পগুলোর সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে এবার উঠে পড়ে লেগেছে চীন। তবে এই বিষয়টি শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নেই। অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের সামরিক শক্তিকেও আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বেইজিং। চীন বলছে খুব শীঘ্রই বাংলার আকাশে উঠতে পারে চীনের তৈরি অত্যাধুনিক 24টি জেট-NC ফাইটার জেট। স্থল বাহিনীতে যুক্ত হতে পারে VT-5 যুদ্ধ ট্যাঙ্ক এবং বঙ্গোপসাগরের গভীরে দিতে পারে আরো আধুনিক সাবমেরিন। সবকিছু মিলিয়ে চীন যেন অর্থনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রে বাংলাদেশকে নতুনভাবে প্রস্তুত করার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে সবথেকে বড় প্রশ্ন, হঠাৎ করে বাংলাদেশের প্রতি চীনের এত ভালোবাসা কেন? কেন বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে চীন সরকার? এর পেছনে কি চীনের কোনো রাজনৈতিক বা কৌশলগত পরিকল্পনা রয়েছে, নাকি শুধু ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে চীন? আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর পাবেন। দেখুন বন্ধুরা, যতই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, ততই ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বাড়ছে বলে অনেকে মনে করছেন। আর ভারত তো ইতিমধ্যে জানিয়েছে যে তারা বাংলাদেশ ও চীনের সাম্প্রতিক সফর, আলোচনা এবং সম্ভাব্য চুক্তিগুলো খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ ভারতের দৃষ্টিতে বাংলাদেশের ভেতরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। বর্তমানের এই পরিস্থিতি বোঝার জন্য আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে তাকাতে হবে। দীর্ঘদিন ধরেই ভারত মনে করত বাংলাদেশ তাদের সবথেকে ঘনিষ্ঠ প্রভাব বলয়ের একটি দেশ। অনেকের মতে নয়াদিল্লি বিশ্বাস করত যে বাংলাদেশের ওপর তাদের কৌশলগত প্রভাব দীর্ঘদিন অটুট থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন ভিউয়ার্স, বাংলাদেশের উপর যে কন্ট্রোল থাকবে সব সময়, আসলে এই চিন্তা ভাবনা দ্বারা বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়েছে। কেন অন্য একটা দেশের উপর কন্ট্রোল রাখতে হবে? যদি এই চিন্তা ভাবনা না থাকতো, তাহলে সত্যি বাংলাদেশ হতো ভারতের খুব কাছের এবং খুব ভালো একটা বন্ধু। কি আর করা, নিজের দোষেই কিন্তু আজকে এই অবস্থা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সেই ধারণা বদলাতে শুরু করেছে, কারণ এবার চীনের অর্থায়নে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, একাধিক বড় প্রকল্পের আলোচনা সামনে আসছে। তবে এর থেকেও বড় যে প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে, সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল একটি কার্যকর নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন। এতদিন বিভিন্ন কারণে সেই প্রকল্প বাস্তবায়ন এগোয়নি, কিন্তু এবার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে চীন এই প্রকল্পেও বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। অনেক বিশ্লেষকদের মতে যদি তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়,
তাহলে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকিও অনেক কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই কারণে তিস্তা প্রকল্পকে শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং একটি কৌশলগত প্রকল্প হিসেবেও দেখা হচ্ছে। আপনাদেরকে অবকাঠামোর বিষয়টি বললাম, এবার নজর দেওয়া যাক সামরিক সহযোগিতার। সাম্প্রতিক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক আলোচনা অনেকের কাছে দেশের সামরিক আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের সবথেকে বড় সামরিক ক্রয় কার্যক্রমের একটিতে অংশগ্রহণ নিতে পারে, অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই তিন বাহিনীর জন্য একসঙ্গে বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এমন বলা হচ্ছে এই সম্ভাব্য সামরিক চুক্তির আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বন্ধুরা, বাংলাদেশ ও চীনের সম্ভাব্য সামরিক সহযোগিতার মধ্যে সবথেকে বেশি আলোচনা রয়েছে সাবমেরিন ক্রয়ের বিষয়টি। আপনারা হয়তো জানেন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে মাত্র 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো পুরনো প্রজন্মের মিং ক্লাস সাবমেরিন। বর্তমানে মিয়ানমারের হাতে রয়েছে 3টি আধুনিক সাবমেরিন, আর ভারতের কাছে রয়েছে 1 ডজনের বেশি সাবমেরিন। সেই তুলনায় বাংলাদেশের কাছে মাত্র রয়েছে 2টি। বাংলাদেশের আন্তর্জাতিক আমদানি রপ্তানির একটি বড় অংশ বঙ্গোপসাগর হয়ে পরিচালিত হয়, তাই এত বিশাল সমুদ্র সীমা এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের আরও আধুনিক সাবমেরিন প্রয়োজন। আর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশ আরও 4টি সাবমেরিন চীনের কাছে অর্ডার করেছে। অনেকেই বলছে বাংলাদেশ চীনের টাইপ 95 পারমাণবিক সাবমেরিন কিনতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে চীন তাদের পারমাণবিক সাবমেরিন অন্য কোনো দেশের কাছে রপ্তানি করে না। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশকে সাবমেরিনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। সেটি হচ্ছে টাইপ 39B বা E1 ক্লাসের AIP। এটি একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটি পারমাণবিক না হলেও আধুনিক প্রযুক্তিতে নির্মিত, দীর্ঘ সময়। ভিউয়ার্স দেখুন, বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা করতে বর্তমানে যে কটা সাবমেরিন আছে, পুরো সাবমেরিন এগুলো দিয়ে আসলে সেরকম কিছু করা সম্ভব না। তো সেই জায়গা থেকে নতুন আধুনিক সাবমেরিন অত্যন্ত বেশি প্রয়োজন। হ্যাঁ ভিউয়ার্স, সেক্ষেত্রে বাংলাদেশ বেশ ভালো একটা কাজ করছে। এই বিষয়টা নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি। ধরে পানির নিচে অবস্থান করতে সক্ষম। আর এই ধরনের একটি সাবমেরিন কিন্তু চীন পাকিস্তানকেও দিয়েছে। এই ধরনের সাবমেরিন যুক্ত হলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এবার আসি আকাশ প্রতিরক্ষায়। চীন বাংলাদেশকে HQ-9B এই দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম দিবে। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত চীনের তৈরি FM-19 স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরে নির্ভরশীল, যার কার্যকর পাল্লা অত্যন্ত কম। আধুনিক যুদ্ধক্ষেত্রে উচ্চগতির যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল কিংবা দূরপাল্লার আক্রমণ ঠেকাতে এই ধরনের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, যার কারণে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে চীনের HQ-9B সিস্টেম অর্ডার করেছে। এই সিস্টেমের রেঞ্জ হচ্ছে 260 থেকে 300 কিলোমিটার, আর এটি রাশিয়ার বহুল আলোচিত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে। 2019 সালে ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান HQ-9B ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। ভবিষ্যতে যদি এ ধরনের দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ এয়ারফোর্সে যুক্ত হয়, তাহলে দেশের আকাশসীমার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হতে পারে। এছাড়া যেমনটা জানেন, বিমান বাহিনী চীনের জেট-NC অর্ডার করেছে। বাংলাদেশ প্রায় 24টি জেট-NC যুদ্ধবিমান চীনের কাছ থেকে ডেলিভারি পাবে। এটি হচ্ছে বিশ্বের আধুনিক সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট প্লেন। আধুনিক এভিনিক্স এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতার কারণে এটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত। অনেকে তো বলে থাকে জেট-NC যুদ্ধবিমান ফ্রান্সের রাফাল ফাইটার জেটের থেকেও শক্তিশালী। জেট-NC একটি আধুনিক সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট, যা শব্দের গতির থেকেও দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমানটি চীনের তৈরি উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এটি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। শুধু আকাশ নয়, স্থল বাহিনীকেও আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে VT লাইট অ্যাটাক ট্যাঙ্ক অর্ডার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ
পরিবেশ নদী নির্ভর এবং অনেক এলাকায় কাদামাটিযুক্ত হওয়ায় ভারী ট্যাঙ্কের তুলনায় হালকা ও দ্রুতগতির ট্যাঙ্ক অনেক বেশি কার্যকর। সে কারণে VT5 বাংলাদেশের ভূপ্রকৃতির সঙ্গে তুলনামূলক বেশি উপযোগী বলে বিবেচিত হচ্ছে। তবে সবথেকে বড় কৌশলগত পদক্ষেপটি লুকিয়ে রয়েছে অন্য একটি খাতে। চীনের সহযোগিতায় বাংলাদেশের বগুড়া অথবা মিরসরাই অঞ্চলে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। যদি বাংলাদেশে একটি ড্রোন উৎপাদন কারখানা গড়ে ওঠে তাহলে দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের ফলে উৎপাদন ব্যয় অনেক কমে যাবে। পাশাপাশি দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছে ভবিষ্যতে একটি বড় ড্রোন বহর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করবে। তো চীন একদিকে ভারতকে কৌশলগতভাবে ভারসাম্যের মধ্যে রাখতে চায়, অন্যদিকে বঙ্গোপসাগরে নিজেদের অর্থনৈতিক ও সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী করতে আগ্রহী। সেই বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বাংলাদেশ। তো চীনের সাথে বাংলাদেশের এই পাইপলাইনটা ধরে রাখতে হবে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ডিটেলসে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বাংলাদেশের কি কি হতে যাচ্ছে চীনের মাধ্যমে, চীনের অর্থায়নে, চীনের সহযোগিতায়, আশা করি সেটা বুঝতে পেরেছে। এবং আমার কাছে সব থেকে বেশি যে বিষয়টা অনেক বেশি ভালো মনে হয়েছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে যেই নতুন প্রযুক্তিটা আসতে যাচ্ছে। আসলে দীর্ঘদিন যাবত অনেক ভিডিওতে আমি বলেছি বাংলাদেশের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। তো সেটা হতে যাচ্ছে, হয়তো কয়েক বছরের মধ্যে সেটা চলে আসতে পারে। তারপর যে বিষয়টা সব থেকে বেশি কার্যকর মনে হয়েছে সেটা হচ্ছে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ। হ্যাপি ওয়ার্স, বর্তমানে একটা যুদ্ধ বিমান যদি আপনি বিভিন্ন মিশনে পাঠান, যুদ্ধ বিমানটা যদি কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, যুদ্ধ বিমানের অনেক দাম, পাইলটেরও সমস্যা হয়। সেই ক্ষেত্রে যদি একটা ড্রোন আপনি পাঠাতে পারেন, সেই ড্রোনটার মধ্যে না থাকবে পাইলট, না অত বেশি খরচ হবে। জাস্ট ড্রোনের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, যুদ্ধ বিমান দ্বারা যেটা করা সম্ভব তার থেকে ড্রোন ব্যবহার করে কিন্তু যুদ্ধ বিমানের মতো না হলেও অনেকটাই কিন্তু করা সম্ভব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তো ফাইনালি যে বিষয়টা বলতে যাচ্ছি যে আসলে ভারতের জন্য এখানে দুশ্চিন্তার অনেক কারণ রয়েছে, ভারতের ঘুম হারাম হওয়ার মতো অনেক কারণ কিন্তু এখানে রয়েছে। কারণ চীন অযথা কোনো কাজ করবে না বাংলাদেশের জন্য, এটা হয়তো আপনার কম বেশি সবাই জানে। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন আশা করি সেটা জানেন। এবং চীন কিন্তু অরুণাচল প্রদেশ অনেকটাই দখল করে নিতে যাচ্ছে এবং করেও নিচ্ছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু ভারত এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তো এই দিক থেকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে এসে ভালো না। তো সব মিলিয়ে চীন কিন্তু বেশ ভালো একটা কৌশলী কাজ করে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।